সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। শহীদ শফিক উদ্দিন আহমেদ আহনাফ 17 বছরের এক দুরন্ত কিশোর। জীবনের প্রতিজ্ঞা ছিল এমন কিছু হওয়ার যাতে মানুষ তাকে মনে রাখে। হয়তো হয়েছেও তাই। 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই লড়েছেন ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে। অবশেষে 4 আগস্ট মিরপুর এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন। তার সেই বেদনাবিধুর স্মৃতি নিয়ে স্টুডিওতে হাজির হয়েছেন শহীদ জননী জারতাজ পারভিন, তার মা। আমরা তার মুখেই শুনব শহীদ আহনাফের ঘটনা, জন্ম, মৃত্যু আর বেড়ে ওঠার সোনালি দিনগুলোর স্মৃতি। জারতাজ পারভিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ ভাই আপনাকে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা শহীদ আহনাফের উপর নির্মিত একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। নাসির উদ্দিন আহমেদ ও জারতাজ পারভিন দম্পতির 2 ছেলের মধ্যে বড় শফিক উদ্দিন আহমেদ আহনাফ। রাজধানীর BAF শাহীন কলেজের 11 শ্রেণীর মেধাবী ছাত্র ছিল। বেঁচে থাকলে 2025 সালে HSC পরীক্ষায় পাশ করত সে। 24-এর 4 আগস্ট পুলিশের গুলিতে মিরপুর এলাকায় শহীদ হন আহনাফ। তার ছোট ভাইয়ের নাম ইফতেখার আহমেদ আরফিন। 17 বছরের এই কিশোর আহনাফের স্বপ্ন ছিল বৃত্তের বাইরে কিছু করে দেখানো। তাই ছোটবেলা থেকেই ছিল অসম্ভব রকমের সৃজনশীল। খেলাধুলা আর সংস্কৃতি চর্চায় অসাধারণ ছিল আহনাফ। গিটার ছিল তার প্রিয় সঙ্গী। সেই সঙ্গে অসাধারণ নৈপুণ্য ছিল ফুটবলে, যে কারণে বন্ধু মহলে অসাধারণ খ্যাতি ছিল এই জুলাই যোদ্ধার। কথায় আছে, মেধাবীরা একটু ডান পিঠে হয়। শহীদ আহনাফ ঠিক তেমনই ছিলেন, একটু ডান পিঠে, একটু একরোখা, কিন্তু দেশপ্রেম আর ন্যায়ের প্রতি অবিচল ছিলেন মিরপুর পাইকপাড়ার এই উঠতি কিশোর। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনব তার সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই সব স্মৃতি তার মায়ের মুখ থেকে। জারতাজ পারভিন আহনাফ আপনার সন্তান। আহনাফ যেদিন শহীদ হলেন, কিভাবে শহীদ হলেন, কোথায় শহীদ হলেন, আপনি খবর পেলেন কিভাবে, এখন কিভাবে আপনার সময়গুলো কাটছে? আসলে আহনাফ তো একেবারে 16 তারিখ থেকে আন্দোলনে যাচ্ছে। কলেজ থেকেও আন্দোলনে আমাকে না বলেই যেত। ও BAF শাহীন কলেজ ঢাকার 11 শ্রেণীর ছাত্র ছিল। 2025-এর ওর পরীক্ষার্থী ছিল, HSC পরীক্ষার্থী। 16 তারিখেও না বলে আমাকে আন্দোলনে যোগ দেয়, 17 তারিখেও, এবং 18 তারিখে ও হচ্ছে ওর কলেজ থেকে যায় বসুন্ধরায়। ও হচ্ছে 18 তারিখে আন্দোলন করে, রাবার বুলেট খেয়ে আহত হয়ে আসে বাসায়। কিন্তু আমাকে সে এসে বলেনি, কারণ হচ্ছে ও ফুটবল খেলতো, তো প্রায় সময় দেখা যেত ফুটবল খেলতে গিয়ে ও পায়ে ব্যথা পাচ্ছে, এসে বাসায় দেখা গেছে নিজেই ফার্স্ট এইড দিয়ে তারপরে বরফ দিয়ে পাটা টুলে টুলে ঠিক করে। যদি অতিরিক্ত ব্যথা হয় আমাকে বলে, আম্মু একটু মালিশ করে দাও। তো ওই দিনও সেম ঘটনাই। ও হচ্ছে বাসায় আসার পরে দেখলাম যে ও বরফ বের করে পায়ে ডলতেছে, পাটা অনেক ফুলে গেছে। তো আমি বললাম, কি হয়েছে পায়ে? তো বলতেছে যে আম্মু ফুটবল খেলতে গিয়ে ব্যথা পাইছি। তো তার পরের দিন যখন সকালবেলা আমি ওর পাটা দেখি, তো পায়ের দেখি যে একটা ছোট্ট ফোঁটার মতো, পাটা খুব ফুলে গিয়ে নীলা হয়ে গেছে। ঘুম থেকে যখন ওঠে আমি ওকে জিজ্ঞেস করি যে কিভাবে তুমি ব্যথা পাইছো, এতদিন তো ফুটবল খেলে ব্যথা পাইছো, এরকম তো ব্যথা পাও না, সত্যি করে বলো কি হয়েছিল, তুমি কি কোনো আন্দোলনে গেছিলা, পুলিশ টুলিশ মারছে? তো বলতেছে যে আরে আম্মু না, আমি কালকে হচ্ছে বন্ধুদের সাথে বসুন্ধরায় গেছিলাম, ওখানে হচ্ছে মানে ও ওখানের বর্ণনা আমাকে দিল। দেওয়ার পরে আমি তো রাগারাগি করলাম। তো আমাকে হেসে হেসে বলতেছে যে তুমি জানো তোমার ছেলে কত সাহসী, এই দেখো রাবার বুলেট খাইছি, কিছু হয়েছে? কিছু হয়নি। এই বলে সে 19 তারিখেও 10 নম্বরে আন্দোলনে চলে গেল ওই পা নিয়ে। তো ও দেখা গেছে আন্দোলনে গেছে, ব্যথা কিছুটা কমেছিল। আমি ওকে তো বাধা দিয়েছি, ও বলতেছে ব্যথা নাই আম্মু, ব্যথা নাই। তো 19 তারিখেও ওইভাবে আন্দোলনে যোগ দেয়। বাসায় যখন আসে সন্ধ্যার দিকে, চোখগুলো একদম লাল টকটকে হয়েছিল, এত টিয়ার গ্যাস ওর চোখে লাগছে।
তো মুখের মধ্যে দেখি আমি টুথপেস্ট লাগানো, তো আমি বললাম তোমার মুখে কি হয়েছে? তো বলতেছে যে আম্মু এক আঙ্কেল আমার মুখে অনেক টিয়ার গ্যাসের লাগছিল, এক আঙ্কেল আমাদেরকে মুখে টুথপেস্ট লাগিয়ে আগুনে মুখটা করতে বলছে, যে তাহলে আর মুখ জ্বলবে না। তো আমি বলছি তুমি আর যাবা না। তো তারপর থেকে তো কারফিউ শুরু হলো, আবার শুরু হলো তার যাওয়া 1 তারিখ থেকে। ওর বন্ধুদের সাথে 3 তারিখেও সকাল 11টা থেকে ও 10 নাম্বার ছিল। তা যখন দেখি 3টা বেজে যায়, 3:30 বেজে যায়, তখনও আসে না। মানে 3 তারিখে আমিও যাই, 3 তারিখে ওর সাথে ওকে নিয়ে আসতে যাই। পরে আমি ওকে নিয়ে বাসায় চলে আসি, ও আবার কোচিংয়েও যায়, পড়তে যায়। তো 3 তারিখে ও তো গিটার বাজাতে খুব পছন্দ করতো। তো দেখা গেছে কোচিং শেষ করে ওরা বন্ধুরা মিলে, আমার বাসার সামনেই ওরা একসাথেই বড় হয়েছে। তো ওর 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 এক ফ্রেন্ড ছিল রাকির নাম, তো ওর বাসায় বেশিরভাগ ওরা মানে সব বন্ধুরা মিলে গিটার বাজাতো। তো ওই দিন 3 তারিখে ও পড়া শেষ করে ওই রাকিনদের বাসায় থাকে, ওখানে গিটার টিটার বাজায়। বাসায় আসতে আসতে ও রাত 11টা বাজে, পাশাপাশি বাসা। তো আসার পরে দেখতেছি যে ও মানে মোবাইলেই অনেক মানে চ্যাটিং করতেছে, মোবাইলেই অনেক আছে, ব্যস্ত আছে। তো রাত 1টা-1:30 বেজে গেছে, তাও সে বন্ধুদের সাথে কথাবার্তা বলতেছে, মানে কোথায় কালকে কোথায় যাবে, কোথায় আন্দোলন হবে, আমাকে তো আর ও কিছু বলে না। তো ও কি বারান্দার গেটটা লাগিয়ে বন্ধুদের সাথে চ্যাটিং করতেছিল। তা আমি ওকে অনেক বকাঝকা করি যে এত রাত হয়ে গেছে, রাত 2টা বাজে, তুমি এখনো ভাত খাও না। আর ও ওর বয়স 17, কিন্তু ও যেদিন থেকে ভাত খাওয়া মানে খেতে শুরু করছে ভাত, ও কিন্তু নিজের হাতে খায় না, আমাকেই খাইয়ে দিতে হয়। তো দেখা গেছে ও কলেজ থেকে আসার পরে, আমি একটা জব করতাম, এখন সেই জবটা আমার নেই। তো দেখা গেছে আমার আশায় ও বসে থাকতো যে আম্মু আসবে, আম্মু খাইয়ে দিবে, বাবার হাতে খেত না। আচ্ছা, বাবাকে এগুলো টেক কেয়ার করতো না? হ্যাঁ, বাবা টেক কেয়ার করতো। তো যখন মানে অতটা বাবার হাতে খেত না, যখন মানে আমার আসতে দেরি হতো বা আমার কোনো মিটিং থাকতো, তখন ও বাবার কাছেই খেত। তো আমি রাত্রে আমি বলছি কি আমি খাওয়াবো না তোকে, আমি ঘুমাবো না বলে আমি বলতেছি কি আমি খাবো না, যাও। তো আমি জানি যে সারা রাতও না খেয়ে থাকবে, তা আবার উঠে আমি খাবার দাবার গরম করে ওকে খাইয়ে আমি বলি এখন ঘুমাও। তো সারা রাত সে তার ঘুমাই নাই, ভোরবেলাও ঘুমাইছে। 2024-এর 4 আগস্ট সকালবেলা, জি, ওর ফোনে কয়েকটা ফোন আসে। তো সেদিন আবার আমি খুব দ্রুত উঠে যাই, উঠে রান্না বান্না করে ফেলি যে ওকে তো আন্দোলনে আজকে যেতে দেওয়া যাবে না, কারণ গত মানে 3 তারিখে আমরা দেখেছি যে 4 তারিখে একটু ভয়াবহ পরিস্থিতি, ভয়াবহ হবে। তো সেই কারণে আমি 3 তারিখেই ওকে আমি বলি যে আহনাফ, তুমি এই কয়দিন নিজের ইচ্ছা মতো গেছো, আমি তোমাকে কিছু বলি নাই, আগামীকালকে তুমি বের হতে পারবা না। তো আমাকে বলে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। তো ওকে যখন আমরা বাধা দিতাম, তো ও আমাকে বলতো যে তুমি জানো তোমার মতো মা আজকে আছে দেখে 80% স্টুডেন্ট ঘরে বসে আছে, তারা আন্দোলনে যেতে পারতেছে না। এই 80% স্টুডেন্ট যদি আন্দোলনে যেত, এই স্বৈরাচারকে কবেই আমরা উৎখাত করে দিতাম। আমি ওকে বলি যে তুমি তো বিজনেস স্টাডি নিয়ে পড়ো, তুমি তো মানে বিজনেস করার চিন্তা ভাবনা আছে, তোমার একটা মিউজিক ব্যান্ড খোলার চিন্তা ভাবনা আছে, তাহলে এই কোটা আন্দোলন তো তোমার জন্য না, তুমি কেন আন্দোলনে যাচ্ছ? তো আমাকে বলতেছে তুমি বোকার মতো কথা বলো কেন আম্মু। দেখা গেছে আমি ওকে বাধা দিলেই ও আমাকে এগুলা বলতো, বলার পরে ও আমাকে বলতেছে যে আমার ছোট ভাই আছে না, ও তো সরকারি চাকরি করতে পারে, তো এই কোটা যদি মেধাবী একটা স্টুডেন্ট হয়, ও যদি একটা ভালো পজিশনে যায়, তাহলে তো এই কোটার জন্য ও এই জিনিসগুলো পাবে না। এগুলা বলার পরে ও আবার মোবাইল নিয়ে বসে। 4 তারিখ সকালবেলা আমি ওকে যেতে দিব না দেখে আমি সকাল সকাল উঠি, এবং আমার চিন্তা ছিল যে ও যদি জিদ ধরে যে না যাবেই, ওকে তো আমি আটকাতে পারবো না, তো আমিও ওর সাথে যাব। তো এই মনে করে আমি সকাল সকাল রান্না বান্নাও করে ফেলি, যা ছোটটা ঘরে থাকবে। রান্না টান্না করার পরে আমি আমার ছোট ভাইয়ের ছেলেকে ফোন দিই, ছোট ভাইকে ফোন দিই, ওরা উত্তরায় কাজ করে। তারপরে আমার বোনকে ফোন দিই, আমার বোন 13 নম্বর অফিসে ছিল। আমার বোনকে যখন ফোন দিই, ও আমাকে ইমোতে ভিডিও কলে দেখাচ্ছে, দেখ পরিস্থিতি দেখ 10 নম্বরের, আজকে কিন্তু আহনাফকে একদম বের হতে দিবি না। তাই আমি বলছি কি না, আহনাফ তো ঘুমাচ্ছে। আমার বোন বলছে তুই এক কাজ কর, গেটে তালা দিয়ে দে, আহনাফ যেন না বের হতে পারে। তো এই কথা বলার পরে আমি আমার বড় ভাস্তি, আমার বড় ভাইয়ের মেয়ে, ও ধানমন্ডিতে জব করে, ও সেদিন অফিস খোলা ছিল, তো আমি ওকেও ফোন দিই
যে কী পরিস্থিতি। মানে সেই দিন আমার এত অস্থিরতা লাগতেছিল, আমি সবাইকে মানে যাদেরকে ফোন দিই না তাদেরকেও আমি ফোন দিয়ে জিজ্ঞেস করছি যে কী পরিস্থিতি। তো আমার বড় ভাইয়ের মেয়েকে যখন আমি ফোন দিই তো বলতেছে যে ফুপি আহনাফ কোথায়? তাই আমি বলছি আহনাফ তো ঘুমাচ্ছে। বলে আচ্ছা ঠিক আছে, আহনাফ ঘুমাচ্ছে যেহেতু ওকে ঘর থেকে বের হতে দিবা না, আজকে পরিস্থিতি কিন্তু অনেক খারাপ, চারিদিকে গোলাগুলি হচ্ছে, মানে যেভাবে পারছে এলোপাথারি গোলাগুলি হচ্ছে, তুমি কিন্তু আজকে আহনাফকে বের হতে দিবা না। তো ওই সময় আবার আহনাফ একটু জাগনা হয়। তো আমার সাথে যে আমার ভাস্তির কথা হচ্ছে আনিলার, তো ও আবার শুনতে পায়। তা আমি বলছি কি এই যে আনিলা কিন্তু দেখ, আনিলা অফিসে গেছে, ওর ওখানে কি গ্যাঞ্জাম হচ্ছে, তোর খালামণি অফিসে গেছে, ওরও ওখানে 10 নম্বরে অনেক গ্যাঞ্জাম হচ্ছে, তোকে কিন্তু আজকে বের হতে দিবে না, সবাই না করতেছে। তো আবার ঘুমিয়ে পড়ে। তো ওর ফোনে 2-3টা ফ্রেন্ড ফোন দেয়। তা আমি কি করি, ফোনটা সাইলেন্ট করে আমি আমার রুমে গিয়ে রেখে দিই। আর ফোনটার মধ্যে চার্জ ছিল না, তো আমি কি করছি যে চার্জের পয়েন্টে চার্জার লাগিয়ে সুইচ আর দেইনি, যাতে ও মনে করে যে আমি ভুলে গেছি সুইচ দিতে। তো ও হচ্ছে বেলা 1টার সময় ঘুম থেকে ওঠে, ওঠার পরে মোবাইল খুঁজতে থাকে, আমার মোবাইল কোথায়? আমি বললাম ওই রুমে চার্জে। তো গিয়ে দেখে যে চার্জে আমি সুইচ দেইনি, আর ওর মোবাইলে চার্জও ছিল না। তো আমার সাথে একটু রাগ করে যে তুমি আমার মোবাইলে চার্জ দাওনি কেন। পরে ওর রুমে নিয়ে এসে চার্জে দেয়, দেওয়ার পরে ও চ্যাটিং করতে থাকে। তা আমি বলতেছি কি নাস্তা দিব? তো ও আবার মোবাইল ফোনে চ্যাটিং করার পরে বসে গিটার নিয়ে বসে। তাই আমি বলছি মুগ্ধ নাস্তা খাবা না ভাত খাবা? বলে না নাস্তা দাও। তো আমি ওকে, ও হচ্ছে সকালবেলা চা পরোটা খায়, তো আমি ওকে আবার চা পরোটা বানিয়ে দিলাম। তো আমি ঘর দুয়ার পরিষ্কার করতেছি, তখন ও বলতেছে কি আম্মু দাঁড়াও, এখানে দাঁড়াও। আমি বলছি কেন? বলে দাঁড়াও না, আমি একটা গিটারে কাল রাতে একটা সুন্দর গান উঠাইছি, শুনো দেখো কেমন গানটা। তো আমি বললাম যে আচ্ছা দাঁড়াও আমি কাজটা করে নিই, তারপরে বলতেছি শুনতেছি। তো খুব জিদ ধরলো, না না রাখো, তুমি এখনই রাখো, এখন আমার আগে আমার গানটা শোনো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে শোনা। তো টিউনটা শোনালো। তো আমি বলছি কি হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, তুমি এটা রেকর্ড করো। তো বলতেছে কি আম্মু বিকালবেলা আমরা আমরা মানে আমার বড় ভাইয়ের বাসা তো কাছাকাছি, আমার বোনের বাসা বড় ভাইয়ের বাসা কাছাকাছি, তো বলতেছে আম্মু আমরা বিকাল হলে আন্নি আপুদের বাসায় যাব, গিয়ে আমরা সবাই মিলে গিটারে গানটা তুলবো। হ্যাঁ, আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এই বলে ও হচ্ছে ওর ছোট ভাইয়ের সাথে কতক্ষণ মোবাইলে গেমস খেললো, খেলার পরে 2 ভাই গিটার বাজালো। তারপরে গেমস খেলতে খেলতে হঠাৎ 2 ভাইয়ের মধ্যে মারামারি। তো আমি 2 জনকে বকা দিলাম, বকা দিয়ে আমি বলছি কি এমনি চারিদিকে পরিস্থিতি খারাপ, এমনি মন টন খারাপ হয়ে আছে, তোমরা তার মধ্যে এরকম মারামারি করতেছো, যাও 2 জন 2 রুমে যাও। তো আহনাফ হচ্ছে আমার খাটের উপরে গিয়ে ও চ্যাটিং করতেছে, আর আমার ছোটটা আরভিন ও হচ্ছে ওদের রুমে, আহনাফের ছোট ভাই, ও ক্লাস 7-এ পড়ে। তো হচ্ছে ওর রুমে বিছানায় বসে বসে কান্না করতেছে যে বড়টা মারছে ওকে। তখন বাজে বেলা 2:30। আমি বলতেছি কি আহনাফ তোমাকে আমি ভাত খাইয়ে দিই? তো বলতেছে যে হ্যাঁ খাও খাও, তাড়াতাড়ি খাও। বললাম কেন, তাড়াতাড়ি কেন? তো বলতেছে কি না খিদা পাইছে, ভাত খাও। আমি ওকে ভাতটা খাওয়াই দিয়ে আমি বললাম যে তাহলে আমি গোসল করে আসি। আমি ওয়াশরুমে যাওয়ার পরে গোসল করে যখন বের হয়েছি তখন দেখি যে ও রেডি হচ্ছে। তো আমি বললাম তুমি রেডি হচ্ছ, কোথায় যাচ্ছ? তো হাসে, কিছুই বলে না, মুচকি মুচকি হাসতেছে। আমি বলতেছি কি আহনাফ আজকে তুমি ঘর থেকে পাই বের করতে পারবা না। আচ্ছা ঠিক আছে দেখা যাবে বলে সে কি করলো, শার্ট পরছিল, শার্টটা খুলে বিএফ শাইন কলেজেরও ফুটবল অ্যাসোসিয়েশনের মেম্বার ছিল, ওইটার জার্সি ও তার আগের দিনও ওই জার্সিটা পরে গেছিলো। তো ঘাইমা আসছিল দেখে আমি বারান্দায় শুকাতে দিয়েছিলাম, ওই গেঞ্জিটাই পরলো। তাই আমি বললাম গেঞ্জিটা তো ময়লা। আর সমস্যা নেই, এই যে আমার বন্ধুরা নিচে আসছে তো ওদের সাথে কথা বলে আসতেছি। আমি বললাম না তুমি এই কথা বলে তুমি কোথাও চলে যাবা? বলে না আম্মু কোথাও যাব না। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমিও যাব তোমার সাথে। তো আমি হচ্ছে বোরখাটা পরার জন্য ওই রুমে যাই, এতক্ষণে ও গেট খুলে 4 তলায় নেমে যায়, আমি 6 তলায় থাকি, ও 4 তলায় নেমে যায়। তো আমি ওকে আহনাফ আহনাফ বলে ডাকতে ডাকতে আমিও 4 তলা সিঁড়িতে যাই। যাওয়ার পরে আমি বলতেছি কি আমি না বলছি তোকে বেড যেতে না? তো বলতেছি কি যাও তো যাও, পাগলামি করো না, উপরে যাও, আমি আসতেছি, নিচে আমার বন্ধুরা আসছে ওদের সাথে কথা বলেই আমি আসতেছি। এই বলে আমাকে বলতেছে তুমি উপরে যাও, পাগলামি করো না, উপরে যাও। তখন আমাকে বলে যে 20টা টাকা দাও। ওর চাওয়াই ছিল 20 টাকা, এর উপরে চাইতো না। তো
তো আমি ওর উপরে একটু রাগ হয়েছি, আমি বলছি তুমি আমার কথাই শোনো না যখন, তোমাকে আমি কোনো টাকাই দিব না। তো আমাকে পিছন থেকে বলে গেল যে 20টা টাকা দিলা না তো, মনে রাখো। তো এই বলে ও যায়। যাওয়ার পরে আমি ওকে আধা ঘন্টা পরে আমি ওকে আবার ফোন দিই যে কই তুই, নিচে তো আমি তোকে দেখলাম না। তো বলছে এই যে আমি এই যে রহমানিয়া হোটেল, আমাদের ওদিকে একটা হোটেল আছে রহমানিয়া হোটেল, আমি ওইখানে। তা আমি আবার হচ্ছে ওর ভাইকে বলি একটু যাও দেখো রহমানিয়া হোটেলে ও কাদের সাথে আছে। তোর ভাইকে একটু আগে মাইর খাইছে, তোর ভাই বলতেছে যে আমি যাব না, রাগ করে। তো আমি আবার ওকে ফোন দিই, আহনাফ তুমি কই? তো বলছে এই তো আম্মু এখানেই আসি, টেনশন করো না তো, আমি এখানেই আসি, আসতেছি। আমি বললাম বাসায় আয়, এখনই বাসায় আয়। বলে কি আসতেছি। তো এই বলার পরে তা আমি ভাবছি ও আর যাবে না, কোথাও যাবে না। আধা ঘন্টা এরকম ওভার হয়ে যায়, দেখি ও আসে না। পরে আবার আমি ফোন দিছি, ফোন দেওয়ার পর ও ফোন কেটে দেয়। তারপরে আবার 2-3 বার ফোন দেওয়ার পরে ফোনটা ধরে। ধরার পরে আমি বললাম তুমি কই? বলে আম্মু আমি 10 নাম্বার আসছি। আমি বললাম তুমি না বলছো তুমি যাবা না, তুমি 10 নাম্বার আসছো মানে তুমি কোথায় আসো বলো, আমি আসতেছি। তো ও আমাকে বলে যে তুমি ফোন রাখো 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 ফোন, আমি এসে বলতেছি, আমি আসতেছি। তো এই বলে আমার ফোন কেটে দেয়। আমি আধা ঘন্টা পর পর ওকে আমি ফোন দিচ্ছি। তো আবার পরে আমি ওকে ফোন দিই, ও বলতেছি কি আম্মু টেনশন করো না, এখন ওই 10 নাম্বার পুরা ছাত্রদের পক্ষে চলে আসছে, মানে ছাত্রদের আন্ডারে আসছে, দখলে আসছে। ওর সাথে আমার লাস্ট কথা হয় 4:48-এ, এটাই আমার লাস্ট কথা। কি কথা ছিল? আমি ওকে ফোন দেই, আমি বলতেছি বাবা তুমি কোথায়, তুমি না চলে আসবা বললা? বললা হ্যাঁ আম্মু আসতেছি আসতেছি। আম্মু জানো এখানে এত আর্মির গাড়ি, এত মানে আর্মি আর এত মানুষ, মনে হচ্ছে যে ওই যে তোমার 71-এর যুদ্ধের মতো হচ্ছে। আমি সব ভিডিও করছি আম্মু, তোমাকে এসে আমি দেখাবো। আমি বললাম তোমার আর ভিডিও করা লাগবে না, তুমি বাসায় আসো, আর ওখানে থাকা লাগবে না, আর নাহলে আমি আসতেছি। বলে না 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 আমি এখনই চলে আসতেছি। রাখো না তো, রাখো ফোন রাখো। এই বলে সে ফোনটা কেটে দিল। তো ফোন কেটে দেওয়ার পরে আমি যখন ওকে 5:15টার দিকে ফোন দেই, 5:15 কি 5:30 হবে, ফোন দেই, ওর ফোন রিং হচ্ছে, কেউ ধরছে না। তো আমি ভাবলাম যে হয়তো বা পকেটে আছে, অনেক ওখানে হ্যাঁ লোকজন আছে, এজন্য হয়তো বা শুনতে পাচ্ছে না, বা সাইলেন্টে করে রাখছে বা কিছু একটা। আমি ওর বাবাকে ফোন দিই, ওই দিন ওর বাবারও অফিস খোলা ছিল। তো আমি ওর বাবাকে ফোন দিই যে আহনাফ তো 10 নাম্বারে গেছে, আহনাফ তো এখন আসতেছে না, আর আমার ফোনও ধরতেছে না, তুমি ফোন দাও। তো ওর বাবার সাথে আমার বড় ভাইও 1 নাম্বারে ছিল, দেখা হয়েছে বড় ভাইয়ের সাথে। তো বড় ভাইও বকাঝকা করলো যে কেন বের হতে দিছি, আর ওর বাবাও আমার সাথে অনেক চিল্লাফাল্লা করলো যে কেন বের হতে দিছি ওকে আমি। তা আমি বলছি কি আমার কথা শোনেও, ও আমাকে তো নিচে বললো যে রাকিনরা নিচে আসছে, ওদের সাথে কথা বলে আমি উপরে আসতেছি, এই বলে সে বের হয়ে গেল। তারপর হচ্ছে ওর বাবা ফোন দেয়, তখনও রিং হচ্ছে, মানে বাসার সবাই ওকে না, বাসার সবাই ওকে ফোন দেয়। আমি ওকে 6টা বাজে যখন ওর কোচিং থেকে ফোন আসে যে আন্টি আহনাফ কোথায়, আহনাফ তো কোচিংয়ে আসেনি। তা আমি কোচিংয়ের টিচারকে বললাম যে আহনাফ তো 10 নাম্বার গেছে, এখনও আসেনি। তো বলতেছে আন্টি কোচিংয়ে হচ্ছে 2 জন মিসিং, আহনাফও আসেনি আর ধ্রুবও আসেনি। তা আমি বললাম ধ্রুব কি তাহলে আহনাফের সাথে? তো বলতেছে হয়তোবা। তা আমি ওকে বললাম যে ওনাকে বললাম যে আমাকে ধ্রুবর নাম্বারটা দেন। তো ধ্রুবর নাম্বারে যখন আমি ফোন দিই, ধরে ধ্রুবর মা, মানে ওই 4 জনের মধ্যে শুধু আহনাফই ফোন নিয়ে যায়, ওরা কেউ ফোন নেয় নাই। তো ওর মা ধরার পরে ওর মাকে আমি যখন বলি, ওর মা আমাকে আহনাফের নাম্বার দিতে বলে, তা আমি আহনাফের নাম্বার দিই। ওর মা আহনাফকে নাকি ফোন দেয়, আহনাফও তখন ধরে না। তারপরে হচ্ছে আমি ওকে খুঁজতে বের হই, আশেপাশে যতগুলা বন্ধুর বাসা টাসা আছে, তো আমি ওকে খুঁজতে বের হই, সব বন্ধুরাই বাসায়। তা আমি বললাম তোমরা খবরটি পেলেন? আমরা খবর পেয়েছি, আমরা যখন ওকে খোঁজা শুরু করি, তো ওর কোচিং থেকে একটা ফোন আসে যে ধ্রুব কোচিংয়ে চলে আসছে। তখন বাজে কটা, 7টা এরকম বাজে। তখন কোচিং থেকে বলতেছে যে ধ্রুব আসছে, আহনাফ আসেনি। তখন আমি বললাম ধ্রুব আর আহনাফ তো একসাথেই ছিল, তাহলে ধ্রুব আসছে, আহনাফ কোথায়? তা আমি যখন ধ্রুবর সাথে কথা বলি, ধ্রুব আমাকে বলে আন্টি যখন গোলাগুলি শুরু হয় আমরা আহনাফকে হারাই ফেলছিলাম, আর আমাদের আরেক বন্ধু ছিল নাহিদ, ওর গুলি লাগছিল, তো আমি ওকে নিয়ে হসপিটালে গেছিলাম, আহনাফকে আর আমি দেখি নাই। তারপরে আমি ওর বাবাকে বলে আমি 10 নাম্বার যাব। তো ওর বাবা বলে এতক্ষণে তো কারফিউ দিয়ে দিছে, এখন 10 নাম্বারে তো কেউ থাকবে না, তুমি গিয়ে কি করবা?
তো আমি কান্নাকাটি করে বলতেছি আমি যাবই, আমি 10 নাম্বারেই যাব। তো আমরা যখন 2 নাম্বার ক্রস করি, আমি, আমার হাজবেন্ড আর আমার ওই বড় ভাস্তিটা 2 নাম্বার যখন ক্রস করি, তখন হচ্ছে একটা ফোন আসে আননোন নাম্বার ওর বাবার মোবাইলে। তো ও হচ্ছে এলাকারই আমাদের এক আহনাফের সিনিয়র ভাই, ওরা একসাথে ফুটবল খেলতো। তো ও ফোন দেয়, ফোন দিয়ে বলতেছে যে আঙ্কেল আহনাফের কোনো খোঁজ পেয়েছেন? তা ওর বাবা বলল যে না। তো বলতেছে যে আঙ্কেল আপনারা দ্রুত ইসলামী ব্যাংক হসপিটাল চলে যান, মিরপুর 11। তো ওর বাবা বলতেছে কি হয়েছে আহনাফের ওখানে, আহনাফ কি হয়েছে ওখানে কেন? তো বলতেছে ওখানে গেলেই খোঁজ পাবে। তো আহনাফের একটা ছবি ফেসবুকে আপলোড হয়, যেটা হচ্ছে ওখানে লেখা থাকে যে এই ভাইটা মিরপুর 10-এ মারা গেছে, ওনার কাছে কোনো ফোন বা আইডি কার্ড আমরা পাইনি। তো ওইটা দেখার পরে ওরা আমাদের, আপনি দেখলেন? না আমি তো দেখিনি, আমরা তো জানি না। আমরা যখন ওই হসপিটালে গেলাম, ওখানে তো ওর যেহেতু ওর ফোন পাওয়া যায়নি, ওর আইডি কার্ড পাওয়া যায়নি, সেহেতু ও অজ্ঞাতনামা। তো আমরা যখন ওর রেজিস্টার খাতা চেক করলাম, ইমার্জেন্সিতে গেলাম, ওখানে কোথাও আহনাফের নাম নাই, অজ্ঞাতনামা। তো ওরা বলতেছে যে ওই পারেও আমাদের একটা ইসলামী ব্যাংক হসপিটাল নতুন তৈরি হয়েছে, ওখানেও কিছু আহত আছে, আপনারা ওখানে গিয়েও দেখতে পারেন। তো আমরা ওই পারেও গেলাম, ওই পারে গিয়ে দেখলাম ওখানেও নাই। তো ওই পারে যাওয়ার পরে ওই পারে দিয়ে গিয়ে যখন আমরা হসপিটালে খুঁজতেছি, ওর এক ফ্রেন্ড আমাকে ফোন দেয় যে আন্টি আহনাফ কি ড্রেস পরে গেছিল। তো আমি বললাম যে এই ড্রেস পরে গেছিল। তখন ও খুব জোর একটা চিৎকার দেয়, চিৎকার দিয়ে বলে যে আন্টি আমি আপনার হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠাচ্ছি, একটু দেখেন। তো ওখানে তো আমাদের তো মোবাইলের ইন্টারনেট লাইন পাচ্ছে না, তারপরে ওখানে আমরা হচ্ছে ওই হসপিটালে সবার পায়ে ধরি যে আমাকে একটু ইন্টারনেটের লাইন দেন। তো ওখানে কেউ দিতে রাজি হয় না। তো বাহিরে একটা আন্দোলনকারী ছিল, ওর বাসা কাছে ছিল, তো ওর বাবাকে নিয়ে ওর বাসায় গিয়ে ওয়াইফাই দিয়ে ওই কানেক্ট করে ছবিটা কালেক্ট করে। তোর বাবা তো ওই ছবি দেখে কাঁদতে কাঁদতে আসতে থাকে, আমাকে মানে এসে বলে যে তোমার ছেলে আর নাই। তখন আমার আর জ্ঞান থাকে না। তো আমরা যখন ওই হসপিটালে আবার আমার ভাস্তি ওরা যায়, তখন বাজে রাতে 8টা 8:30 এরকম হবে। তো ওই হসপিটালে আবার আমরা যাই, গিয়ে ওকে যখন আমার ভাস্তি খোঁজ করে, আমার তো সেন্স নাই, ও আমার ভাস্তি খোঁজ করে, আমার পরে আমার ভাস্তি বলে যে খোঁজ করে যখন, তখন হচ্ছে ওখানে একটা ক্যান্টিন বয়, ও হচ্ছে আহনাফকে গাড়িতে উঠাই দিছিল অ্যাম্বুলেন্সে। তো নাকি ও আমার ভাস্তিকে বলে আপু ভাইয়াটাকে আমরা অনেকক্ষণ রাখছিলাম, যে ভাইয়ার তো কোনো পরিচয় পাওয়া যায়নি, ভাইয়াকে আমরা অনেকক্ষণ রাখছিলাম, কিন্তু এটা তো পুলিশ কেস বোঝেনি, আমাদের তো প্রাইভেট হসপিটাল, এর জন্য আমরা সরারদির মর্গে পাঠায় দেওয়া হয়েছে, আপনারা দ্রুত চলে যান, হয়তো বা এমন হতে পারে যে আপনারা গিয়ে লাশটা নাও পেতে পারেন। তো ওইভাবে আমরা যাই, যাওয়ার পরে আমরা হচ্ছে ওর সরারদি হসপিটালে আমরা ওর দেহটা পাই। ওর কোথায় গুলি লেগেছিল? বাম দিক থেকে গুলি লেগে ডান দিক থেকে বের হয়ে গেছিল বুকে। দেখেছেন আপনি? আমি ওইভাবে দেখিনি ওকে। পরবর্তীতে আমি যখন ওই ইসলামী ব্যাংক হসপিটালে ফুটে জানতে যাই, তখন ওকে আমি দেখি যে হসপিটাল পর্যন্ত বেঁচে ছিল না। ওনারা বলল যে ওকে যখন নিয়ে আসছে তখনই ও মারা গেছে। তো ওর একটা ভিডিও আমরা পাই। আপনি আপনার মৃত সন্তানের মুখটি আর দেখতে পারেননি? না, দেখেছি যে ও যখন গোসল করিয়ে বাসায় আনে ইয়া থেকে আলমার্কাজুল থেকে, তখন দেখেছি। কিন্তু আমি অনেক দিন মানে 3-4 মাস ওর যে কোথায় গুলি লাগছিল এই জিনিসটা আমি দেখতে পারিনি। আর যখন দেখছি যে না, এখন আমাকে শক্ত হয়ে আমার ছেলের জন্য লড়তে হবে, বিচার চাইতে হবে, তখন আমি এভিডেন্স কালেক্ট করার জন্য ওই হসপিটালে যাই। যাওয়ার পরে ওরা কোথায় দাফন করেছিলেন? শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ওর দাদির কবরের উপরেই ওকে দেওয়া হয়, যেহেতু ওর নানি দাদির খুব পছন্দের একটা নাতি ছিল। আপনাকে অনেক কিছু দেখাবে বলে ভিডিও করেছিল, এটা আপনাকে কষ্ট দেয় কিনা? না, ওই ভিডিওগুলো তো আর পাইনি, যেহেতু ওর মোবাইলটাই পাইনি। আর হচ্ছে তখন হচ্ছে আমি ওই হসপিটাল থেকে কিছু এভিডেন্স কালেক্ট করেছিলাম। মামলা করেছেন আপনি? হ্যাঁ, আমি ট্রাইব্যুনালে মামলা করেছি, মিরপুর মডেল থানায় মামলা করেছি। কিন্তু আসামিরা কি গ্রেফতার হয়েছে? একটা আসামিও গ্রেফতার হয়নি, একটা আসামিও না। এবং মডেল থানায় আমি হচ্ছে আমার আসামি
বাসায় আছে, লোকেশন দিয়ে দিয়েছি, আমার আসামির সব তথ্য আমি দিচ্ছি। মানে আসামি আপনি বুঝলেন কিভাবে কে আসামি, আপনারা জানতে পেরেছিলেন? যে ভিডিও ফুটেজগুলো আমরা পেয়েছি 4 তারিখে, যারা যারা ছিল বেশিরভাগই আমাদের মানে এলাকার কিছু ছিল আর পরিচিতর মধ্যেই কিছু ছিল। আহনাফ কি পুলিশের গুলিতে মারা গেছে? আসলে এটার তো ভিডিও কোনো ফুটেজই আমরা পাইনি যে ওর কার গুলিতে মারা গেছে, কিন্তু ওর বন্ধুরা আমাকে, যারা ওখানে ছিল বেশিরভাগ ওদের কলেজের বন্ধুরা, ওরা বলেছিল যে ছাত্রলীগের গুলিতেই আহনাফ মারা গেছে। এই আন্দোলনে মারা গেছে ঠিক মা হিসেবে মেনে নিতে পেরেছেন? আসলে কোনো মাই তো এটা মেনে নিতে পারে না, তার সন্তান তার বুক থেকে চলে যাক, বা যে কোনো পরিস্থিতিতেই, শুধু আন্দোলন না, অ্যাক্সিডেন্ট হওয়া বা যে কোনো মৃত্যুই কোনো মাই এটা মেনে নিতে পারে না। আহনাফের এটা আমি এখন পর্যন্ত মেনে নিতে পারি না যে এখন আমার আহনাফ কিভাবে নেই। সময়গুলো পার করছেন কিভাবে? ছোটটাকে নিয়ে এখন সময় পার করি, আর যেই বাসাটায় থাকি ওখানে তো আহনাফের অনেক স্মৃতি, ওগুলা নিয়ে মাঝে মধ্যে ফিল করি যে এই আহনাফ আসবে, ঘড়ি দেখতে থাকি যে আহনাফ এখন কোচিং এ, মানে আহনাফ সেটা এখন তো কলেজে। অবমানচিত্তে যেটা আর কি, নিজের অজান্তে। কিন্তু মৃত আহনাফকে তো দেখেছেন, ভুল করেন প্রায়। সব সময় ভুল হয়। দেখা গেছে যে ও যে টাইমে আসে কোচিং থেকে, হঠাৎ করে গেট নক শব্দ পাই, আমি রান্নাঘর থেকে দৌড় দিয়ে আসি, গেট খুলে দেখি তো কেউই নাই। আহনাফদের মতো কিশোরদের, তরুণদেরকে যারা গুলি করে মারলো, আপনি কি মা হিসেবে একজন শহীদ জননী, আপনি কি বিশ্বাস করেন যে এই হত্যাকাণ্ডের বিচার হবে? এই 1.5 বছর, মানে 1 বছর, এই যে আর কয়দিন পরে আমার আহনাফের জন্মদিন, 13 তারিখে আহনাফের জন্মদিন এবং আমার জন্মদিন একই দিনে। আমরা দুইজন একসাথে, ও জন্মের পর থেকে আমরা একসাথেই পালন করতাম। দেখা গেছে ও যখন বড় হয়, ওকে আমি যখন বলতাম যে তুই তো আগে আমাকে উইশ করবি, তো বলে না, আমি তোমার ছেলে না, আমি তো তোমার বাপ, তুমি আগে আমাকে উইশ করবা। তো এইভাবে করে আমরা দুষ্টামি করতাম আমরা। এই যে 1 বছর 2 মাস চলে যাচ্ছে, এই পর্যন্ত তো আমি কোনো মামলার অগ্রগতি দেখছি না। যার কাছে যাচ্ছি সেই বলতেছে হবে হবে, কিন্তু কবে? জন্মদিন পালন করতে পারবেন এবার? গত বছরও পারিনি, এই বছর তো আর কখনো নিজের জন্মদিন পালন করা হবে? আমার মনে হয় ক্যালেন্ডার থেকে যদি এই 4 আগস্ট আর এই 13 অক্টোবর মুছে দেওয়া যেত, খুব ভালো হতো। ধন্যবাদ আপনাকে। আমাদের সময় স্বল্পতার কারণে আসলে শেষ করতে হচ্ছে। আপনার সন্তান হারানোর যে ব্যথা, যে কষ্ট, সেটি আসলে সময়ের ফ্রেমে বাঁধা যায় না। আমরা দোয়া করি আহনাফের শোক আপনি কাটিয়ে উঠুন। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। বেঁচে থাকলে এবছরই এইচএসসি পাশ করত মেধাবী আহনাফ, হয়তো ভর্তিও হতো পছন্দের কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে। তাকে ঘিরে বাবা মায়ের স্বপ্ন নিশ্চয়ই পূরণ হতো একদিন। কিন্তু হাসিনার পুলিশ এবং গুন্ডা বাহিনী সকল স্বপ্ন আর প্রত্যাশাকে ধূলিসাৎ করে দিল। ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে যোগ দিতে গিয়ে নিজের জীবনটাকেই উৎসর্গ করে গেল অদম্য ইচ্ছা শক্তি নিয়ে বেড়ে ওঠা শফিকুদ্দিন আহমেদ আহনাফ। আমাদের প্রত্যাশা, যে প্রত্যাশা বুকে লালন করে নির্ভয়ে প্রাণ দিল এই কিশোর, সেই বৈষম্য মুক্ত বাংলাদেশ যেন প্রতিষ্ঠিত হয়, সেই সঙ্গে বিচারের মুখোমুখি যেন দাঁড় করানো হয় খনি হাসিনার সকল অপরাধীদের। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipiran@btv@gmail.com পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।